সবাইকে অন্য দৃষ্টি পডকাস্টে স্বাগতম। আজ আমরা আলোচনা করব গণতন্ত্র নিয়ে ওভারঅল, এন্ড ইট উইল বি বেসড অন সাম্প্রতিক যে ইলেকশন হলো আমেরিকার, এটা থেকে আমরা কি শিখতে পারি। আর এই যে জয় আসছেন, যে নতুন গভর্নমেন্ট আসছে, তার রিজন, এগুলো এগুলো বিভিন্ন বেসিসে আমরা নির্বাচন নিয়ে ডিসকাস করব। আমাদের বিশেষ অতিথি আছেন ফরচুন ফরচুন ভাই। তো লেট মি স্টার্ট ইট ফার্স্ট। আমি আগে একটা কথা দিয়ে কথা বলতে পারি। ডাউন দ্য লাইন ডিসকাশনে আমাকে মনে হইতে পারে কনজারভেটিভ, বাট আমি অনেক বছর ধরে মির্জা মির্জা ভাইকে আমি এটা একটু বোঝানোর চেষ্টা করেছি যে আমার আমার আইডিওলজি একটু সেন্ট্রিস্ট, আর আমি হলে গিয়ে লিমিটেড গভর্নমেন্টে বিশ্বাস করি। লেট মি স্টার্ট উইথ হোয়াট ইজ ডেমোক্রেসি দিয়ে আমি শুরু করি। আমি ডেমোক্রেসি বলতে আমি যেটা বুঝি, যেটা আমি ক্লিয়ারলি একদিন বলেছিলাম, যে ডেমোক্রেসি ডাজন্ট অ্যাকচুয়ালি ওয়ার্ক। আমার কাছে মনে হয় যে সবারই ভোটাধিকার থাকলেও, সবার মতামত ডিফারেন্ট হইলেও, অনেকেই আবার ইমোশন দিয়ে কথা বলে, ইমোশন দিয়ে ডিসিশন নেয় রেদার দেন সিইং দ্য ফ্যাক্টস অর সামথিং। তো আমাদের যে রিসেন্ট যে ইলেকশন হয়েছে ইউএসএ তে, তো আমার কাছে মনে হয় যে এটা অনেকটা প্রুফ করেছে যে মানুষ যে ইমোশন দিয়ে ডেমোক্রেসি অ্যাকচুয়ালি যে কাজ করে না। যে ফ্যাসিস্ট বলেন, যেটাই বলেন, সবাই যে রিটার্ন করতে পারে, দের ইজ আ পসিবিলিটি অফ রিটার্নিং ফ্যাসিস্ট গভর্নমেন্টে। তো না, এটা আমি যদি মাঝখানে করি যে এটা তার মানে কি বলবো যে পুরোপুরি কাজ করে না এরকম, মানে এমন তো হতে পারে না যে কোথাও কাজ করছে কোথাও কাজ করছে না, আবার একই রাষ্ট্রে হয়তো এক সময় কাজ করছে এক সময় ভিন্নভাবে কাজ করছে। কারণ ডেমোক্রেসির মূল কথাটাই তো হচ্ছে ওইটা যে আমি মেজরিটি লোক যদি ভুল ডিসিশন নেয় বা ঠিক ডিসিশন নেয়, মেজরিটির যে ডিসিশন দ্যাট উইল রিফ্লেক্ট দ্য কি বলে দ্যাট কান্ট্রি। তো মেজরিটি লোক দে ক্যান কি বলে অল হ্যাভ আ রং ডিসিশন or লাইক ডিফারেন্ট ডিসিশন। এটা তাদের ভুল হইলেও তারা হচ্ছে মেজরিটি লোক কিন্তু নিতে পারে। তার মানে কিন্তু এই না যে ডেমোক্রেসি ডাজ নট ওয়ার্ক ওভারঅল। আমার কাছে সেটা মনে হয় না। এ ব্যাপারে ফরচুন ভাই কি বলবে, আপনার যে আইডিয়া? মানে অনেকগুলা সিস্টেমের মধ্যে এখন এসে আমাদের আপাত দৃষ্টিতে তো মনে হচ্ছে যে এই এখন ডেমোক্রেসিটাই আমাদের জন্য মানে মেথোডোলজিক্যালি বা পলিটিক্যাল সায়েন্স, পলিটিক্যাল থটস, ওসব জায়গা থেকে ডেমোক্রেসিকে আপাত দৃষ্টিতে এখনো পর্যন্ত আমাদের বেস্ট মনে হচ্ছে। কারণ আমরা যদি ডেমোক্রেসির অল্টারনেটিভ চিন্তা করি, ধরেন ডেমোক্রেসির অল্টারনেটিভ হিসাবে আমরা নিশ্চয়ই ফেসিজম চাই না, আমরা অথরিটেরিয়ান চাই না, আমরা হচ্ছে কি টোটালিটেরিয়ান সেগুলো আমরা চাই না। তো ওই জিনিসগুলা তো আলটিমেটলি এক্সপেরিয়েন্স করেছে বিভিন্ন রাষ্ট্র ব্যবস্থা, ঐতিহাসিক ভাবে তারা গুলার ভেতর দিয়ে গেছে। যাওয়ার পর এখন ডেমোক্রেসিতে ফলস আছে, কিন্তু ফলস থাকলেও আমার মনে হয় যে এখনো পর্যন্ত ডেমোক্রেসিটাই ওয়ার্ক করছে এবং ইটস ওয়ার্কিং কম্পারেটিভলি বেটার দেন আদার্স আর কি। আমার কাছে এরকম মনে হয়। কারণ আপনি যদি ডেমোক্রেসি তুলে দিয়ে আপনি ডেমোক্রেসি তুলে কি আনবেন? মানে অল্টারনেটিভটা কি? আমি কি রাজতন্ত্র আনবো, পরিবারতন্ত্র আনবো, স্বৈরতন্ত্র আনবো, ফ্যাসিজম আনবো? মানে আমরা কি আনবো? তো এই কারণে ডেসপাইট হ্যাভিং লিমিটেশনস, ডেমোক্রেসিটা এখনো পর্যন্ত পলিটিক্যাল সায়েন্টিস্টরা মনে করছে যে এটা এখনো পর্যন্ত ওয়ার্কস বেটার। এবং আমি এটার সাথে একমত। আমার মনে হয় এটা আমি একমত। কারণ আপনি দেখেন এটার মূল কারণ হচ্ছে যে অন্য ব্যবস্থাগুলা কিন্তু যেখানে ক্ষমতা কেন্দ্রটা শাসকের কাছে থাকে, ডেমোক্রেসি সেই জায়গায় উল্টে দিয়ে সেটা ক্ষমতাটা জনগণের হাতে দিয়ে দিচ্ছে। তো ইটস এ রিভার্স প্রসেস। কিন্তু স্বৈরতন্ত্র বলেন, রাজতন্ত্র বলেন, সেখানে কিন্তু শাসকই সর্বময় ক্ষমতার অধিকার। এখানে অনেক মিস ইউজ হয়। হ্যাঁ, থিওরিটিক্যাল জায়গা থেকে বলছি, থিওরিটিক্যাল জায়গা। সে জায়গায় ডেমোক্রেসি যে কারণে এখনো পর্যন্ত মানে একাডেমিক জায়গা থেকে আমরা বলছি যে এটা অ্যাকসেপ্টেবল বা এখনো পর্যন্ত আমাদের মানে এটাই গুড অপশনস। কারণ
সর্বময় ক্ষমতা রাজা বা শাসককে সর্বময় ক্ষমতার অধিকারী থেকে তো আমাদের জনগণকে এখানে সর্বময় ক্ষমতার অধিকারী হিসাবে ডেমোক্রেসি আমাদেরকে সেটা অফার করছে। সো এখন সিস্টেমটার মধ্যে অনেক গন্ডগোল আছে, অনেক ঝামেলা আছে, সেটা অন্য কাহিনী। কিন্তু আপাত দৃষ্টিতে আমার কাছে মনে হয় এই ব্যবস্থাটাই মানে রাষ্ট্র শাসনের জন্য এখন বর্তমান সময়ে আহ ভালো ব্যবস্থা আর কি। এখন যারা বামপন্থী আছে তারা তাহলে ডেমোক্রেসি ওয়ার্কস, আমি বিশ্বাস করি ডেমোক্রেসি ওয়ার্কস, বা ডেমোক্রেসিকে ম্যানিপুলেট করা যায়। যদি ডেমোক্রেসির ধরেন পপুলারিটির উপর বেসিস করে আমরা যদি বলি যে না, ওই ভোটাররা দে মেড এ রং ডিসিশন, মানে আমরা এটা কিভাবে কনক্লুশনে জাম্প করতেছি? তো ডেমোক্রেসির থ্রু তো আমাদের ফ্যাসিস্ট গভর্নমেন্ট আসতে পারে, অথরিটেরিয়ান গভর্নমেন্ট আসতে পারে, কারণ হ্যাঁ, উই হ্যাঁ, ক্যান অলওয়েজ ইউজ ইট অ্যাজ আ টুল। হ্যাঁ, কারণ লাস্ট লাস্ট কয়েকটা ইম্পর্টেন্ট ইলেকশন যদি দেখি আমরা, ওয়েস্টার্ন পার্সপেক্টিভে বলি, যেহেতু আমাদের দেশে গত 15 বছরে কোনো প্রপার ইলেকশন হয় নাই, ওইটা নিয়ে আমরা অ্যানালিসিস করতে পারবো না তেমন। তো রেদার দেন অ্যাট্রাক্টিং পাবলিক, চেঞ্জিং দ্য অপিনিয়ন অফ দ্য পাবলিক, সব দেশে মানে সব লিডাররাই ট্রাই করেছে যে ব্লেম গেম করা, কোন হুম, একটা সোশ্যাল বা সোশ্যাল ইস্যু নিয়ে ওইটাকে ওইটাকে হাইলাইট করে হলে গেম মানুষজনকে কাইন্ড অফ লাইক স্কেয়ার হুম, ট্যাকটিক্স বলতে যেটা বলতেছি যে আম, এক সময় যখন আম, যখন কোল্ড ওয়ার ছিল তখন ওদিকে স্কেয়ার ট্যাকটিক্স ছিল যে না, ইউ ডোন্ট ওয়ান্ট কমিউনিস্ট আর সোভিয়েত রানিং দিস কান্ট্রি। সো একটা স্কেয়ার ট্যাকটিক দেখে ওই সময় দেখা যাচ্ছে যে আইজেন হাওয়ার আসলো বা অন্যান্য লিডার আসলো। এরপরে গিয়ে দেখা গেছে যে বিভিন্ন ন্যাশনাল সিকিউরিটির ইস্যু, বাট এবার যেটা হট টপিক ছিল সেটা হলো ইমিগ্রেশনের ইস্যু নিয়ে হুম, হুম, মানুষের মানুষের সফট কর্নার গুলা মেবি ম্যানিপুলেট করার চেষ্টা করছে। হুম। তো আমার যেটা পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে কি, যে ইভেন দো ইটস ডেমোক্রেসি, তাহলে এখানে কেন রেদার দেন মানে আমার ওই লিডার যে হি উইল টক অ্যাবাউট হাউ উইল আই সার্ভ ইউ, আমি এটা দিব ওইটা দিব, সে কিন্তু দুই সাইডে কিন্তু এটা স্কেট ট্যাকটিক্স করতেছে। তো এটা তো ইট বিটস দ্য পারপাস অফ ডেমোক্রেসি, আমি যেটা মনে আমি করি। আমি বুঝছি আপনার পয়েন্টটা। আমি এখানে জাস্ট দুটা কথা বলি। প্রথম হ্যাঁ, প্রথম হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে ডেমোক্রেসির মানে সমাজ মানে সমাজতন্ত্রের মধ্যেও কিন্তু নানা ধরনের পরিবর্তন এসেছে। আমরা বলি না হ্যাঁ, চীনপন্থী, রাশিয়াপন্থী, নানা ধরনের পন্থী। হ্যাঁ, হ্যাঁ, ইনফ্যাক্ট 72-এর সংবিধান, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পরে ওই সময় যেহেতু বাংলাদেশ সমাজতান্ত্রিক ব্লকে ছিল, তো তখন হ্যাঁ, হচ্ছে একটা সমাজতন্ত্রের আকাঙ্ক্ষা ছিল বলে অনেকে, বুদ্ধিজীবীরা অনেকে লেখালেখি করেছে। তখন বলেছিল যে 72-এর সংবিধানে গণতান্ত্রিক পদ্ধতিতে সমাজতন্ত্রের উত্তরণ, কোট আনকোট। মানে হুম 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 ব্যাপারটা হচ্ছে কি, আপনি যদি সমাজতন্ত্র বেছে নেন সেটা আপনাকে গণতান্ত্রিক পদ্ধতিতে হতে হবে। মিনিং হ্যাঁ, মোস্ট অফ দ্য পপুলেশন, মেজরিটি অফ দ্য পপুলেশন আর সিটিজেন্স ডিসাইডস যে আমরা সমাজতান্ত্রিক একটা রাষ্ট্র ব্যবস্থা চাই, এবং সেটা হবে গণতান্ত্রিক পদ্ধতিতে সমাজতন্ত্রের উত্তরণ। তো এখন স্টিল মানে ডেমোক্রেসির এত ফল থাকা সত্ত্বেও, ধরেন আমরা বলছি যে ডোনাল্ড ট্রাম্প একজন ফেসিস্ট, তার মানে গণতান্ত্রিক পদ্ধতিতে ফেসিজমের উত্তরণ হলো। হ্যাঁ, কিন্তু যে ব্যাপারটা এখনো পর্যন্ত, যে কারণে আমরা গণতন্ত্রকে ভালো মনে করি, মানে এখনো পর্যন্ত সুইটেবল মনে করছি বা এখনো পর্যন্ত মনে করছি যে এটা ওয়ার্কস বেটার, কারণ এই ফেসিস্টকে পতন বা সমাজতন্ত্র বলেন যেই আসুক না কেন, সেটার গণতান্ত্রিক পদ্ধতিতে ওই সমাধানটা আছে যে ওনাকে আমরা ওখান থেকে নামাবো, কারণ উনি 30 বছর থাকতে পারবেন। এটা পরিবারতন্ত্র না, এটা রাজতন্ত্র না। মানে গণতান্ত্রিক পদ্ধতিতে যদি কোনো ফেসিস্ট সরকার এসেও থাকে, যতক্ষণ পর্যন্ত যদি আমার ডেমোক্রেটিক ইনস্টিটিউশনস গুলো আমি শক্তিশালী রাখতে পারি, তাহলে হচ্ছে কি সেই ফেসিস্টকে হচ্ছে কি 4 বছর পর বা 5 বছর পর আমরা নামিয়ে আবার আমরা শুরু করতে পারবো। সো গণতন্ত্র আসলে ওই সুবিধাটা দেয় যে হচ্ছে কি তুমি যাকে নির্বাচিত করছো বা জনগণ যদি কাউকে নির্বাচিত করে, সে যদি আহ যত খারাপই হোক না কেন, আমার ডেমোক্রেটিক ইনস্টিটিউশন গুলা যদি পাওয়ারফুল থাকে, তাহলে হচ্ছে কি আমরা তাকে নামাতে পারবো আবার।
তো এইখানে আমি যদি একটা জিনিস হয়তো আমাদের কাছে শুনবো বা ফরচুন যেহেতু যে একটা বিষয় তুলে আনলাম, যে এইবার যে ইউএস ইলেকশনে তুমি যাকে বলতেছো যে একটা হয়তো ফ্যাসিস্ট সরকার বা স্বৈরতান্ত্রিক সরকার, তো তাকে তো আবার হচ্ছে প্রায় 72 মিলিয়ন লোক আমেরিকাতে ভোট দিয়ে ভোট ইয়ে করলো। দিতে তো অর্ধেকেরও তাদের বেশি। যে দৃষ্টিভঙ্গিটা, তারা কি তোমার সাথে একমত, বা তারা কি তারা নিশ্চয়ই তুমি যেভাবে হয়তো বিশ্লেষণ করতেছো, তারা হয়তো অন্যভাবে বিশ্লেষণ করতেছো। তো এখানে হচ্ছে তাকে হয়তো অনেকে সেভিয়ার মনে করতেছে, অনেকে মনে করতেছে হ্যাঁ, যে হচ্ছে হি উইল প্রোভাইড চিপ গ্যাস এন্ড কি বলে হ্যাঁ, a lot of other things, যেমন ওয়ার থামায় ফেলবে। তো ওই জায়গা থেকে আমি আহমেদের যেমন দৃষ্টিভঙ্গিটা আমি হয়তো কিছুটা জানি যে আহ, আহমেদ বেশ কিছু কারণেই হয়তো ওর কিছু অ্যানালাইসিস আছে সেই জায়গা থেকে। যদি আমাদেরকে একটু ব্যাখ্যা করে বলো, বা আমরা যদি তোমার মানে অ্যানালাইসিস ওয়েন কি বলে যে ডেমোক্রেসি হচ্ছে, না না, এই যে এই সরকার যে আসলো ট্রাম্পের হ্যাঁ, সরকার এসে তার পেছনের কিছু যৌক্তিক কারণ আছে নিশ্চয়ই, মানে হ্যাঁ, তো যৌক্তিক ওই ওই কারণ ওই আছে। ওই অ্যানালাইসিস গুলা যদি আমাদের কাছে শুনি আর কি, যে তোমার হ্যাঁ, তোমার তো অ্যানালাইসিস কি বলে। এটা হলে কি আমার অবজারভেশন বেসিক্যালি, মানে অফকোর্স আমরা যেটা এক্সপেক্ট করে থাকি, যদি রিপাবলিকান পার্টি থেকেও যদি এক্সপেক্ট করে থাকি যে সে 2021-এ একটা গণ অভ্যুত্থানের চেষ্টা করেছিল, একটা January 6 এর যে ইনসিডেন্টটা, হুম, 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 তো হুম, ইটস আ প্রপার রেসপন্স নট টু লেট দিস গাই রান এগেন। মানে পার্টির একটা এস্টাবলিশমেন্টের এত বড় গ্র্যান্ড ওল্ড পার্টি নাম, এটা মানিজ্যত চলে যাবে। বাট হি ইজ লিটারালি কন্ট্রোলিং দ্য, মানে পার্টি ওইভাবে কন্ট্রোল করতেছে। তো এখন আমার কোয়েশ্চেন, যে আমারও মনে হয়েছে যে মানে তাহলে কি সব হোয়াইটরাই গিয়ে গিয়ে ভোট দিছে তাকে, এই যে 72 মিলিয়ন ভোট পাইছে? না এটাও না, কিন্তু এটা তো হয় নাই। স্ট্যাটিস্টিক শো করছে না। এই যে আহ, যে বাংলাদেশি মুসলিম অধ্যুষিত ইয়া আছে, ওই যে হ্যামিট্র্যাক, শুধু হ্যামিট্র্যাকের নাম বাংলাদেশি শুনছেন মুসলিম না, নিশ্চয়ই। মানে হচ্ছে ওভারঅল তো আমি বলতেছি মুসলিম সবাই পরিবার। কিন্তু প্রচুর তারা সবাই ভোট ভোট দিয়েছে। দিয়েছে। হ্যাঁ, ল্যাটিনো আমেরিকানরা ভোট দিয়েছে, মুসলিম আমেরিকানরা ভোট দিয়েছে, ইন্ডিয়ান আমেরিকানের মেজরিটিও হলে গিয়ে ভোট দিয়েছে ট্রাম্পকে। হুম তো হুম। আমি হুম, যেটা মনে করি যে ওয়ার ইট ওয়েন্ট রং ইজ হুম, দ্যাট, আমার কাছে এটা আমার পার্সোনাল অপিনিয়নের থেকেও একটু অবজারভেশনের বেসড করেই তো আমি অপিনিয়ন দিচ্ছি, হুম, যে ফার্স্ট অফ অল ইকোনমি ওয়াজ ব্যাড। হুম, মানুষজন হলে গিয়ে ইকোনমি নিয়ে কমপ্লেন করতেছে, অ্যান্ড দেন ইউ ওপেন আপ এনি নিউজ চ্যানেল, ইট ডাজন্ট হ্যাভ টু বি ফক্স নিউজ অলওয়েজ, তো হুম, সিএনএন কিন্তু ওপেন করলেও দেখবে যে হলে গিয়া, হ্যাঁ বলেন। আমি ইকোনমির ব্যাপারটা পুরোপুরি ইয়ে না, একমত হয়তো হয়তো পারতেছি না, যে কারণ আমরা দেখি যে সবাই বলতেছে ইকোনমি ভালো কন্ডিশন আছে, ইনফ্লেশন ওয়াজ ব্যাড, পিপল কি বলে ওয়ার স্ট্রাগলিং হুম, উইথ কি বলে যে প্রাইসেস, মানে সে তার বাসা ভাড়া প্রাইসেস দিতে কষ্ট হচ্ছে, বাজার করতে গেলে কষ্ট হচ্ছে, তেলের গ্যাসের দাম একটা সময় অনেক উঠে গেছিল, এখন অবশ্য আবার অনেক কমে আসছে। কিন্তু আবার আমরা তো মানুষের দেখতেছি যে স্টক মার্কেট তো মানে হিস্ট্রিক্যালি ইটস গোয়িং আপ এন্ড আপ আপ। সো ইকোনমিতে এখানে কোথাও একটা ডিসকন্টিনিউশন হচ্ছে, ইকোনমি ইন আ সেন্স ইটস এখন ডুইং ভেরি ওয়েল, বাট মানুষের ইনকাম হাতে গ্যাপ আবার টাকা ক্রিয়েট নেই। হয়েছে, ইনকাম গ্যাপ ক্রিয়েট হয়েছে। যাদের হলে গিয়া একটা মিডল ক্লাসের যাদের ক্রয় ক্ষমতা ছিল 2019-20 আগে, সেটা অনেক ওই যে ক্রয় ক্ষমতা বলতে ওভারঅল হাউজিং এর কথা বলছি, গ্রোসারি স্টোর সবকিছু বলছি, গিয়ে দেখা যাচ্ছে সেটাও অনেক বেড়ে গেছে, ক্রয় ক্ষমতা হুম, কথা কমে গেছে যেটা বলে, হ্যাঁ। তো অনেকগুলো এফেক্ট আসছে, সবাই বলতেছে যে এটা পোস্ট প্যান্ডেমিক এফেক্ট, সাপ্লাই চেনের এফেক্ট। তো আমার মনে হয় পিপল জাস্ট লস্ট ট্রাস্ট। আমাদের উপরের নর্দার্ন নেইবারকেও দেখতে হবে। নর্দার্ন নেইবার বেসিক্যালি ইম্পোজড আ 3 ইয়ার ব্যান অন ইমিগ্রেশন, স্ট্রিক্টলি ভেটিং করা হবে। আমি কানাডার কথা বলতেছি, তাদের হাউজিং কস্ট হলে গিয়ে 25% বাড়ছে গত 3 বছরে। তো তারাও কিন্তু লিবারাল গভর্নমেন্ট, তারাও কিন্তু ইমিগ্রেশনকেই ব্লেম করতেছে। বাট আমি মনে হয় না যে ইমিগ্রেশন, ইউএস এর ক্ষেত্রে ইমিগ্রেশনকে ব্লেম করলে হবে। আমার কাছে মনে হইতেছে যে এতই ইনকাম ইনইকুয়ালিটি হয়েছে, ওয়ার্কিং ক্লাস পিপল দে ক্যানট অ্যাফোর্ড হুম, টু ওন আ হোম, তাদের দেখা যাচ্ছে তাদের রেন্টও বাড়ছে, সবকিছুই বাড়ছে। তো আর এটা অ্যাড্রেস করতেছে না ডেমোক্রেটিক পার্টি, তারা ক্ষমতায় থেকে তারা অ্যাড্রেস করতেছে না। হুম, ওই যে বাইডেন যে নেমে গেল ইলেকশন ক্যাম্পেইন থেকে, আমার মনে হয় তো তাকে দেখাও যায় না এই কয়েকদিন, তো দুই একদিন উদয় হইতো সে ঈদের আন্তর্জাতিক সমস্যা নিয়ে কথা বলতো, আর জাস্ট ইলেকশনের জাস্ট কয়েকদিন আগে সে গার্বেজ করছে। ইট অ্যাকচুয়ালি ওয়ার্কড আউট ফর ডোনাল্ড ট্রাম্পস ফেভার। তো আমার কাছে যেটা মনে হয় যে মিডল ক্লাস ওয়াজ দ্য ড্রাইভিং ফোর্স হুম, ফর ট্রাম্পস ইলেকশন, রি ইলেকশন উইন। আর আমি একটু বিশ্বাস করব না যে কমলা কমলা হ্যারিস নারী বলে তাকে সে জিতে নাই।
ইট ডাজন্ট, মানে তার জেন্ডার ডাজন্ট হ্যাভ টু ডু এনিথিং। হুম আমি সেটা, এটা আমার অবজারভেশন। তো এখন এই যে আমি ফরচুনেট, আমি মাঝখানে আবার একটু ইয়ে করি আর কি, অ্যাড করি যে তুমি যেটা বলছো যে লোকজন অনেকেই ভোট দিল, আবার হচ্ছে তাকে নিয়ে যে অনেক রকম কন্ট্রোভার্সি আছে। কন্ট্রোভার্সি গুলা তো বেশ কিছু আছে যেগুলো খুবই খুবই আহ, মানে বিগ কন্ট্রোভার্সি বা বিগ, যেমন কোর্টে মামলা টামলা হওয়া, মামলাতে রায়টায় হইলো, হুম বা চরিত্রগত অনেক কিছু আমরা শুনছি বিভিন্ন সময়। তো এগুলার চাই মানুষ মানে এইখানে ইয়েটা করে কি করে যে এইটা, এবং তার কাছে অনেক সময় হয় না, আমি যদি আমার অফিসের একজন ব্যক্তিকে অনেক এই ধরনের ক্যারেক্টারিস্টিক্স দেখি, হ্যাঁ আমি তো হ্যাঁ তাকে বিশ্বাস করতে ভয় পাবো যে আচ্ছা তার সাথে কি আমার এইগুলা কাজকর্ম কেস হলো। হাতে নেওয়ার আগে তাদের আসলে জুডিশিয়াল রিভিউ করা উচিত ছিল, যে তাদেরকে জানা উচিত ছিল যে এই ফেলেনি টেলেনি যতগুলোতেই চার্জ করা হোক, হি ইজ নট, কেউ প্রসিকিউট করা পসিবল না একটা এক্স প্রেসিডেন্টকে। তো যেটা হওয়ার হয়েছে, সে কি কতটুক পানি খাচ্ছে, কি করছে না করছে, এগুলোও সিএনএন রিপোর্ট করতেছিল, যে মোরলেস রিপাবলিকান পার্টি ওয়াজ শিওর দ্যাট ডিসেন্টিস ইজ গোনা রান ফর দ্য প্রেসিডেন্ট। ট্রাম্পকে আনা যাবে না, ট্রাম্পের বয়সও হয়ে গেছে, ডিসেন্টিস ইজ লিডিং। বাট মিডিয়া এত অ্যাটেনশন পে করছে এই যে কেস টেসের থ্রুতে, হুম দে জাস্ট ব্রট হিম ব্যাক। যেমন হুম 2015-তে যখন সে স্কেলেটর দিয়ে নামতেছিল, হি ওয়াজ আ লাফিং স্টক, যে এত রেসিস্ট, এত বোকা মানুষ অ্যাপারেন্টিস শো থেকে করে, এই লোকটা কেমনে প্রেসিডেন্ট হবে, ইউএস প্রেসিডেন্ট আবার কেমনে হবে? তো বাট মিডিয়া তাকে এত অ্যাটেনশন দিয়েছে, সোশ্যাল মিডিয়া বলেন, মেইন স্ট্রিম মিডিয়া বলেন, ওই জন্যই তাকে স্পটলাইটে নিয়ে আসা হয়েছে। আর একটা জিনিস ভুলে গেলে হবে না, যে হি ট্রাই টু রান ডিউরিং 2000 ইলেকশন। হুম তখন সে নিজের পার্টি ওপেন করে রান করার চেষ্টা করেছিল। ইনফ্যাক্ট তার ভাইস প্রেসিডেন্ট, পোটেনশিয়াল ভাইস প্রেসিডেন্ট পিক ছিল অপরা। এটা অনেকেই জানে না, যে বাট সে যখন অ্যানালাইসিস করে দিচ্ছে যে সে এত পপুলার না, হি ক্যানট উইন এগেনস্ট জর্জ ডাব্লিউ বুশ অর এনি আদার। কারণ আরেকজন কে জানি ছিল, আলগোর। ওই যে, আলগো হ্যাঁ, হ্যাঁ আলগোর। আলগো। আলগোর রান করেছে, তো আরেকজন পোটেনশিয়াল ছিল রন, কি জানি, রব মিচনি সিনেটর। হ্যাঁ, হ্যাঁ, সো ওনাদের সাথে সে জিততে পারবে না। সে কিন্তু অ্যানালাইসিস করেছিল, সে কিন্তু হি ডিডন্ট রান ফর ইলেকশন ইন 2000। তো আমি এটাই বলতেছি যে মানে অনেক ফ্যাক্টর থাকলেও আমি ব্লেম করবো যে মেইন স্ট্রিম মিডিয়া আর সোশ্যাল মিডিয়াটা ব্রিং ওভার, না মানে এখানে এনিথিং। ইয়েটা কোথায় হচ্ছে যে সোশ্যাল মিডিয়া আর মেইন স্ট্রিম মিডিয়ার ইম্প্যাক্টটা যদি তোমার কাছে কি মনে হয় যে এখানে কি ইম্প্যাক্ট করতেছে তারা, এখানে কোথায় কে কি মানে করতেছে? আপনি, মেইন স্ট্রিম মিডিয়া কি তাহলে স্টোরি, পুরো ব্যাপারটাই ফেক? তারা কি বানোয়াট কথাবার্তা বলতেছে না না, উদ্দেশ্যপূর্ণ? বাটপাট কথা বলতেছে না। যেখানে আমার হলে গিয়ে রিপোর্ট করতে হবে ওয়ার নিয়ে, এগ প্রাইস নিয়ে, হাউজিং প্রাইস নিয়ে, সেখানে তারা ওইসব নিয়ে ওইসব জিনিসপত্র রিপোর্ট না করে সে বলতেছে যে হলে গিয়া এই যে একজন পর্ন স্টার একটা এক্স প্রেসিডেন্টের অঙ্গের সাইজ নিয়ে কথা বলতেছে, সেটা নিয়ে রিপোর্ট হচ্ছে, সেটা নিয়ে হাজার হাজার আওয়ার্স রিপোর্ট করা হয়েছে। তো দিস ইজ লাইক সাম অফ মাই অবজারভেশন, যে এবারও যদি কেউ যদি তাকে, আচ্ছা, ক্যামেরা চলে গেছে। আসবে। তো, আচ্ছা, তো এবারও যদি ট্রাম্পকে আবারও যদি কেউ স্পটলাইটে এনে থাকে, দ্যাট উড বি, আই থিঙ্ক দিস দ্য মিডিয়া ওভার ইট। তো কারণ আমরা এখানে শিওর না ছিলাম না, যে এখন ডিসেন্টের তুমি আসবে। বলতে চাচ্ছ যে এগুলার কোনো ভ্যালু নেই, যে এভরিথিং ইজ, মানে এগুলার গুরুত্বপূর্ণ পার্টটা টু ফাইন্ড নো সামওয়ান। হ্যাঁ, হ্যাঁ, খুশি পেয়েছি। ওই যে ফরচুনের কাছে যেমন যদি ইয়ে করছে, যেটা হচ্ছে আচ্ছা এই যে এই কিভাবে আসলো ইলেকশনে এটা কিভাবে আসলো এবং আসার ফলে আমেরিকাতে আমরা কি ধরনের পরিবর্তন দেখতে বলে তোমার কাছে কি মনে হয়? তুমি আচ্ছা কিভাবে দেখতেছো? কিভাবে আসলো এটা এসে গেছে আলটিমেটলি এটা হচ্ছে কি আমরা ঠেকাইতে পারি নাই, তবে আমি মনে করি নিকি হেলের চেয়ে বেটার। মানে যদি ওকে না দিয়ে রিপাবলিকানের ভেতর থেকে যদি প্রাইমারিতে দিকে হেলে আসতো, মানে আমি মনে করতাম যে মানে ওটা আরো বেশি খারাপ হতো। এটা আমার ব্যক্তিগত মতামত। মানে রিপাবলিকান দলের ভেতর এখন আমি আমি যেটা মনে করি, ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো এখানে ইলেকশন করতে পারা এবং প্রাইমারি জিতে আসা হচ্ছে কি রিপাবলিকান দলের ভেতরের আহ, সমস্যাটা। এবং আমরা আগে আগে যে ধরনের রিপাবলিকান একটা দল দেখেছিলাম, এখন যদি দেখেন আপনি
ডোনাল্ড ট্রাম্পের আসার মধ্য দিয়ে রিপাবলিকান দলের এক ধরনের গুণগত পরিবর্তন হবে, স্ট্রাকচারাল পরিবর্তনের ভেতর দিয়ে যাচ্ছে। আমাদের আওয়ামী লীগ যেমন মাঠের রাজনীতি করা লোকের দল থেকে ধীরে ধীরে ব্যবসায়ীদের একটা দলে পরিণত হয়ে গেছিল, যেটা আমরা দেখেছিলাম যে 2014 পরের নির্বাচনগুলোতে, আলটিমেটলি পরের লাস্ট দুইটা ইলেকশনে সব ব্যবসায়ীরা টাকা পয়সা ঢেলে ঢেলে ইলেকশন করেছে। আমি জানি না আমার এলাকার এমপি কে, চিনি না কোনোদিন, এরা সব ব্যবসায়ী এরকম টাইপের। রিপাবলিকান দলের ভেতর এখন ওই জিনিসটা শুরু হয়ে গেছে। বিবেক রামাসামি কে হচ্ছে কি আনা হয়েছে, এরপর হচ্ছে কি এলন মাস্ককে আনা হয়েছে, এবং যে ধরনের এবং যে পিক গুলা করছে ডোনাল্ড ট্রাম্প এবার, যে ফক্স নিউজ এর হোস্ট যাদেরকে করা হচ্ছে, মানে দেয়ার আর সো মেনি পিপল উইদাউট হ্যাভিং এনি পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড, নাম্বার ওয়ান। ফলে এটা কিন্তু একটা বড় চেঞ্জ নিয়ে আসতেছে। তার আগেও যদি যায়, আসলে ওই ধরনের যোগ্য তেমন লোক ছিল না রান করার, মানে প্রাইমারিতে। ফলে উনি উঠে এসেছে, এবং বললাম তো, আমি তো নিকি হেলির চেয়ে ওনাকে যোগ্য মনে করি। কিন্তু আমার কাছে এই ইলেকশন জেতার কারণ হিসাবে আমার কাছে কয়েকটা কারণ মনে হয়। এটা আসলে একটা কারণ তো না, ইকোনমি বলছে সেটা, কিন্তু ইকোনমিক্স একটা কারণ, কিন্তু ইকোনমি ছাড়াও আমার কাছে মনে হয় আমেরিকায় যে রেস, জেন্ডার, এই ইস্যুগুলা দিয়ে যে ধরনের কথাগুলা বলা হতো দীর্ঘদিন ধরে, এই ইলেকশনের মধ্য দিয়ে সেই ডিসকোর্সটার মৃত্যু হয়েছে। মানে আমেরিকায় এটা সবাই ভোট দিয়েছে, ল্যাটিনোরা ভোট দিয়েছে, মুসলমানরা ভোট দিয়েছে, সবাই ভোট দিয়েছে। এটার আরেকটা বড় কারণ আমার কাছে মনে হয় যে আমাদের ভালো অপশন ছিল না। দুটা খারাপ অপশনের মধ্যে বেছে নিতে হতো যে হচ্ছে কি কোনটা কম খারাপ। কামালা হ্যারিস, আমরা যতই বলি না কেন ডোনাল্ড ট্রাম্প ফেসিস্ট এটা সেটা, কিন্তু বিকল্প হিসাবে কামালা হ্যারিসের কোনো একটা কিছু আমার মনে হয় না কনভিনসিং ছিল। তার টোটাল ক্যাম্পেইনে কনভিন্স হওয়ার মতো একটা কিছু না। শুধুমাত্র দুইটা ব্যাপার উনি বুঝাইতে চাইছেন। নাম্বার ওয়ান, যে তোমরা একটা ফেসিস্ট গভর্নমেন্টকে ইলেক্টেড করো না, ডেমোক্রেসিকে রক্ষা করো, এক। দুই নাম্বার হচ্ছে কি উইমেন্স রিপ্রোডাক্টিভ রাইট। তো এখন হচ্ছে কি মানুষের কথা হচ্ছে যে আলটিমেটলি তোমার ইয়ে কি ম্যানিফেস্টো কি? তুমি তো জাস্ট ওনাকে আনলে তোমার এই ক্ষতি হবে এটা বলতে চাচ্ছে, বাট তোমার নিজের তো কোনো ম্যানিফেস্টো নাই। তো সেই জায়গা থেকে ডোনাল্ড ট্রাম্পের আসাটা আসলে অবশ্যম্ভাবী ছিল ব্যাপারটা হয়ে। আমার কাছে এখন যেটা মনে হয়, কামালা হ্যারিসের এগেইনস্টে ডোনাল্ড ট্রাম্প না হয়ে যদি রিপাবলিকান দল থেকে অন্য যে কেউ একজনকে দাঁড় করিয়ে দিত, মানে সেটা কলা গাছ আমরা যেটা বাংলায় বলি, তাইলে সেই কলা গাছই আমেরিকার প্রেসিডেন্ট হতো, নাম্বার ওয়ান। নাম্বার টু, কামালা হ্যারিস এবং জো বাইডেনের বাইরে গিয়ে যদি ডেমোক্রেটিক পার্টি অন্য একজনকে ভালো একটা ক্যান্ডিডেটকে দাঁড় করাতে পারতো, তাহলে হচ্ছে কি ডোনাল্ড ট্রাম্প কখনোই আসতো না। আমার কাছে এখন এটাই মনে হয়। মানে সেটা হচ্ছে কি গ্যাভিন ইউসুফ হতে পারে, সেটা হচ্ছে কি মিশেল ওবামা হতে পারতো, সেটা সেটা অন্য যে কেউ হতে পারতো। কিন্তু এই অ্যাডমিনিস্ট্রেশন অলরেডি আছে এইরকম না। বাইডেন এবং হ্যারিসের বাইরে গিয়ে অন্য একজনকে দিলে, তাহলে সে যদি ডোনাল্ড ট্রাম্পের এগেনস্টে লড়তো তাহলে উনি হয়ে আসতো, এক। দুই নাম্বার হচ্ছে যেহেতু কামালা হ্যারিসের এগেনস্টে, ফলে এখানে ডোনাল্ড ট্রাম্প কি অন্য কেউ সেটা ব্যাপার না, ওখানে যেই হতো আলটিমেটলি সে জিতে যেত, কারণ কামালা হ্যারিস প্রমিজিং না, মানুষ রিলাই করতে পারে না। এখানে একটা ডিসকোর্স যেমন এখন শোনা যায় অনেক জায়গাতে, যে ওয়ার্ল্ড ওয়াইড একটা যে কি বলবো লিবারেল বা মোর সোশ্যাল ওয়েলফেয়ার কেন্দ্রিক বা মানুষের প্রতি রেসপেক্ট, মানে বেশ কাইন্ডনেস বলো বা হচ্ছে ইনক্লুশন বলো, অনেক কিছুর একটা প্রগ্রেস চলমান ছিল, যেটা সারা পৃথিবীতেই তোমার গত 30-40-50 বছর দেখা গেছে যে আস্তে আস্তে ইমপ্রুভ হচ্ছে। ইটস বিকামিং মোর লিভেবল ফর এভরিবডি, লাইক কি বলে এভরিবডিজ ওন ফ্রিডম বা ফ্রি ইন এক্সপ্রেশন। হ্যাঁ, তো ওই জিনিসটা কি একটা সেটব্যাক হয় কিনা, বা এটা শুধু আমেরিকার ক্ষেত্রে বলতেছি না, পৃথিবীর অনেক দেশে কিন্তু আমরা গত 10-15 বছরে দেখছি যে হুট করে একসাথে বেশ অনেকগুলা দেশে এই যে একটা ডানপন্থী সরকারের যে উত্থান, হ্যাঁ, এবং তারা গণতান্ত্রিক ভাবেই উঠে আসতেছে। সবাই কিন্তু
ভোট টোট পেয়েই উঠে আসতেছে, হ্যাঁ কোথাও ভোট কোথাও হয়তো কারচুপি টারচুপি হয় কিছু, কিন্তু হ্যাঁ মেজরিটি শুরুটা হচ্ছে ভোট টোট দিয়ে। মানুষজন চাচ্ছে যে হচ্ছে একটা র্যাডিক্যাল পরিবর্তন হোক। হুম তার মানে কি মানুষজন বেসিক্যালি যে আমরা বাইরে যেটা পরিবর্তনটা দেখতেছিলাম, যে এই যে যে একটা মোর ইনক্লুসিভ সোসাইটি বা আরো আরো লিভেবল হচ্ছে, মানুষ কি এটার বিপক্ষে গিয়ে দাঁড়াচ্ছে? মানুষ কি চাচ্ছে যে এই জিনিসটাই সেট ব্যাক হওয়া দরকার, মানে এটা হচ্ছে বাড়াবাড়ি হচ্ছে? আহমেদ, কি আহমেদ মনে হয়? বলো। এটা এটার ব্যাপারে আমার কাছে মনে হয় যে মানে লেট মি ডেমোক্রেটিক পার্টি তারা হলে গিয়ে সবসময় তারা সবসময় পপুলার ক্যান্ডিডেট, আপনি যে পয়েন্টটা বলছেন সেটার উপর আমি ডেমোক্রেটিক পার্টির ওইটা এগ্রি করি যে তারা সবসময় পপুলার ক্যান্ডিডেটকে ডিনাই করছে। তো যদি তাদের ওয়ান অফ দ্য ওয়ার্স্ট টাইম ছিল হলে গিয়ে যখন 2008 সালে ইলেকশনে, যখন 2007 সালে প্রাইমারিতে যখন হিলারি ক্লিন্টন হুম চুজ কেন করলো না মানুষজন, ওবামাকে কেন চুজ করলো, তারা দে ওয়ার সো স্যাড অ্যাবাউট দিস থিং। তারপরে বার্নি স্যান্ডার্স কে বেশ কয়েকবার হি গট স্নাবড। তারপর এবার বাইডেন, ওয়ারেনও হচ্ছে কি আসতে হ্যাঁ পারে হ্যাঁ হ্যাঁ বারবার। হ্যাঁ সেটাই, তারা তাদেরকে কখনো চুজ করে না। তো ওইটা মনে হয় আহ, তাদের একটা না সমস্যা আছে। এক্স্যাক্টলি, এটা এটা বার্নি স্যান্ডার্স এর রিসেন্ট একটা কনভারসেশনে বলেছে যে হচ্ছে হ্যাঁ কি ডেমোক্রেটিক পার্টি তো আসলে এস্টাবলিশমেন্ট এলিটদের পার্টি, এবং ওরা হ্যাঁ যেহেতু সাধারণ মানুষের জনবিচ্ছিন্ন হয়েছে, হ্যাঁ পলিটিক্স করেছে, এবং কারণ ওরা ভেবেছে ওদের সিইও আছে, ওদের মডেলস আছে, ওদের ওদের অ্যাক্টরস হুম, আছে, ওদের ওদের সবগুলা ট্যাগ জায়ান্ট কোম্পানিগুলো তাদের পেছনে না, আছে এই কথা তো ইয়া ক্ষেত্রে বলা যায়, অন্য দল সম্পর্কে বলা যায়, তাদের সাথে তো আছে, তাদের না সাথে সিইওরা আছে, অ্যাক্টর কিন্তু ব্যাপার অ্যাক্ট্রেসরা আছে, ব্যাপার ব্যাপার আছে ব্যাপার না? আছে, কিন্তু এটাও ওইভাবে নাই। ওই দলের মধ্যে যদি থাকেও, কিন্তু ডেমোক্রেটিকরা মোর এস্টাবলিশমেন্ট পার্টি, রিপাবলিকানরা এস্টাবলিশমেন্ট পার্টির ভেতর থেকে হলেও তারা নিজেকে প্রেজেন্ট করতে পেরেছে হচ্ছে কি হুম, ওয়ার্কিং ক্লাসের জন্য তাদের দরদ আছে, মায়া আছে, এটা বলে। হ্যাঁ নাম্বার ওয়ান। নাম্বার টু, ডোনাল্ড ট্রাম্পের একটা ক্যাম্পেইন হচ্ছে কি এবার খুব খুব মানে খুব চলেছে, এবং তোমার ওই প্রশ্নটাতে আমি যাচ্ছি যে ডাইভার্সিটি, ইকুইটি, ইনক্লুশনে ডোনাল্ড ট্রাম্পের ক্যাম্পেইনের একটা কথা ছিল যে কামালা হ্যারিস ইজ ফর দে দ্যাম অ্যান্ড ডোনাল্ড ট্রাম্প ইজ ফর ইউ। হ্যাঁ, এবং এই এই পুরা পুরা প্রোগ্রেসটাকে ওক আইডিয়া দিয়ে এটাকে ভিলেনিফাই করো, যে গিভ ইউর ডগ এ ব্যাড হুম নেম। হুম হুম হ্যাঁ, হুম, পুরা জিনিসটাকে। এবং আমি একটা ব্যাপার বলি যে ট্রান্সজেন্ডার ইস্যু, কামালা হ্যারিসকে কয়বার তুমি ট্রান্সজেন্ডার ইস্যু নিয়ে কথা বলতে দেখেছো গত 4 বছরে মিডিয়াতে? সিএনএন এ যতটা না বলে, তার চেয়েও সারাদিন ফক্স নিউজে যে পরিমাণ ট্রান্সজেন্ডার ইস্যু নিয়ে হচ্ছে কি কথা বলা হয়। এবং আমি তো দেখি লিবারেল লোকজন ট্রান্স ইস্যু নিয়ে অত বেশি পডকাস্ট যতটা না করে, তার চেয়ে বেশি এই এই যে মানে এটার অপোজিং যে অপোজিং, হ্যাঁ, ভিউটা। রাইট উইং মিডিয়া এবং রাইট উইং কমেন্টেটরস যারা আছে, তারা এটা নিয়ে অবসেসড। মানে লিটারেলি আমাদের বাংলাদেশের হুজুররা যেরকম হইতেছে কি মেয়েদের পর্দা নিয়ে হুম, হুম, অবসেসড, ব্যাপারটা ওরকম হয়ে গেছে। ট্রান্সজেন্ডার ইস্যুটা তো এত বড় ইস্যু ছিল না, এবং এটাকে ইস্যু বানিয়ে ক্রিমিনালাইজড করে এটাকে ঘুরিয়ে পেঁচিয়ে মানুষকে বোঝানো হয়েছে যে হচ্ছে কি কামালা হ্যারিস ফর দেম এন্ড আই এম ফর হুম, ইউ, মানে সবার জন্য। এবং মানুষ এটা নিয়েছে, মানুষ এটা বিশ্বাস করেছে। সো সো ওই জায়গা থেকে এটা কি বলবো, মানে আসলে ডেমোক্রেটিক পার্টি ওভারঅল এস্টাবলিশমেন্টের দিকে টোনটা ছিল, আর রিপাবলিকান পার্টি আসলে মানুষকে বুঝাইতে পেরেছে, বা সেটা সত্যি হোক মিথ্যা হোক, যে তারা আসলে ওয়ার্কিং ক্লাসের প্রতিনিধিত্ব করে। এটা এটা বুঝাইতে পারছে, যদিও আসলে হুম, ব্যাপারটা সত্যি না আর কি। এটা ঠিক। আমি ডাইভার্সিটি জিনিসটা হচ্ছে কি উই উই অ্যাজিউম দ্যাট ডেমোক্রেটিক পার্টি প্লেস দ্য আইডেন্টিটি পলিটিক্স। হ্যাঁ হ্যাঁ আমার কাছে সবচেয়ে জিনিস উইয়ার্ড লাগছে, আই এম প্রো চয়েস। ইট সাউন্ডস উইয়ার্ড বাট আই এম প্রো চয়েস। হ্যাঁ তারা গভর্নমেন্টে থাকার অবস্থায় they couldn't protect the women's freedom to choose. হ্যাঁ তারা how they are gonna, তারা হলে কি অনেক কিছু প্রমিস করতেছে, I'm gonna do this, do that, then end of the day I'm asking this question, you're not someone outside of the government, তুমি এক্সিকিউটিভ ব্রাঞ্চে অলরেডি আছো, তুমি তো চেঞ্জ করে দেখাইতে পারো যে হুম অলরেডি আই হ্যাভ সাইন্ড সামথিং। বাইডেন হলিকা কয়টা এক্সিকিউটিভ ডিসিশন নিছে, আই মেড হিম ডু দ্যাট, যে এরকম অ্যাভেলেবিলিটি থাকবে,
ওমেন্স অ্যাক্সেস থাকবে, ট্রান্স রাইটের কথা বলো। আমার কাছে মনে হয় যে এটা ওবামাকে যদি ভোট না দাও, ইউর রেসিস্ট। দ্যাট ন্যারেটিভ কাইন্ড অফ জাস্ট ট্রিকল ডাউন হিয়ার। It itself আরেক a very racist idea. হ্যাঁ, ওবামা গিয়ে তো ব্ল্যাকদেরকে বলছে যে হচ্ছে কি আমাদেরকে ভোট দাও, কামালা হ্যারিসকে ভোট দিতে হবে। দ্যাট ওয়াজ এ ভেরি রেসিস্ট থিং ইটসেলফ। আই এগ্রি যে আইডেন্টিটি পলিটিক্স 2024 সালের ইলেকশনের মধ্য দিয়ে আমেরিকার নির্বাচনে আইডেন্টিটি পলিটিক্স এর অবসান হয়েছে, এক্সেপ্ট ট্রান্সজেন্ডার ইস্যু। কারণ এটাকে হ্যাঁ, ট্রান্সজেন্ডার মানা যায় না, এটা বলতে চাচ্ছ? না, এই আচ্ছা। একটা মাত্র আইডেন্টিটি পলিটিক্স তুমি যদি ধরো তাহলে হচ্ছে কি রেস জেন্ডার মানে রেস এথনিসিটি, তারপর হচ্ছে কি সিটিজেন মানে সিটিজেনশিপ, উইমেন ম্যান, যত ধরনের আইডেন্টিটি পলিটিক্স আমেরিকার ইলেকশনে হিস্টোরিক্যালি ঘটে থাকে, এবার সব ধরনের আইডেন্টিটি পলিটিক্স এর মৃত্যু হয়েছে এক্সেপ্ট ট্রান্সজেন্ডার ইস্যু। কারণ রিপাবলিকান পার্টি হচ্ছে কি ট্রান্সজেন্ডার ইস্যুটাকে ইস্যু বানিয়ে ওটাকে নিয়ে আইডেন্টিটি পলিটিক্সটা করেছে, এবং ওটা এত বেশি ছিল, অন্য সবকিছু আলটিমেটলি এখানে আর কোনোটাই টিকতে পারেনি। হ্যাঁ, আর another thing the Republican Party, the scare tactics they used was for the immigrants. Immigrants এর জিনিসটা হচ্ছে গিয়ে কি যে they are here to kill it. Illegal immigrants মানে criminal. এই ন্যারেটিভ কিন্তু তার চেঞ্জ হয় নাই। এটা চেঞ্জ হয় না। চেঞ্জ হয় না, হ্যাঁ। একটা নতুন একটা বিলও করা হচ্ছে, সেটা হচ্ছে ওয়াক ইন রাইলি। ওই যে জর্জিয়া নাকি কোথায় যে ইনসিডেন্টটা হলো, a girl got killed by an Venezuelan immigrant, illegal immigrant. তো ওইটাও কিন্তু একটা রোল প্লে করছে। মানুষজন কিন্তু ভোট দিচ্ছে। তো কিন্তু এরপরেও তো আমরা দেখছি যে প্রচুর ইমিগ্রেন্ট পপুলেশনে কিন্তু আবার ট্রাম্পের পক্ষে ভোট দিচ্ছে। হ্যাঁ, তো আমি আরেকটা জিনিস যেটা বলতেছি যে হলো ডেমোক্রেটরা লাস্ট 5 মাসে যেসব মানুষজন যেই পরিমাণে সিটিজেনশিপ দিয়েছে, এই গত 10 বছরে নাকি 15 বছরে হয় নাই। এখন অনেকে বলতেছে যে এটাগুলো অনেক ব্যাকলগ ছিল, তাই এটা তাড়াতাড়ি প্রসেস করছে। বাট আই কাইন্ড অফ ওয়েন্ট ইনটু দিস থিং। আমি দেখতেছি যে বাইডেন রেদার দেন পিপল হু আর ইন দ্য ব্যাকলগ, যারা হলে গিয়ে ধরেন গ্রিন কার্ড নিয়ে বসে আছে, যারা H1B নিয়ে বসে আছে, তাদের কথা ভুলে যাচ্ছে। যে হলে গিয়া ইলিগাল ইমিগ্রেন্ট এসে এখানে বিয়ে করছে, তাদের হলে গিয়ে প্রায়োরিটি মানে ওই আগে পাঠায় দেওয়া হতেছে। তো অফকোর্স ওই যে H1B পাওয়া, গ্রিন কার্ড পাওয়া যায়, তারা কিন্তু মিডল ক্লাসই রিপ্রেজেন্ট করে। আমি মনে হয় না যে H1B পেয়েছে একটা ইন্ডিয়ান আমেরিকান, বাংলাদেশি আমেরিকান বা যে আমেরিকানের কথা বলেন, সে কিন্তু মিডল ক্লাসের মধ্যে। হ্যাঁ, মিডল ক্লাস, বিলিয়নিয়ার না। হ্যাঁ, সেটাই। সে নাম বলতেছি না যে they're gonna hit on the social security, যে তারা গভর্নমেন্টের থেকে সুবিধা নিচ্ছে। তারা ইউজুয়ালি ট্যাক্স পেয়ার। তো তারা যখন তারা যখন সিটিজেনশিপ পেয়ে যায়, তারা কখনোই ভোট দিতে যায় না ডেমোক্রেটরা। তারা বলে আই ওয়েন্ট থ্রু অল দোজ থিংস, আমি ট্যাক্সও দিয়েছি ফুল রেটে, সবকিছু করছি, গভর্নমেন্ট বেনিফিটও পাইনি, সো আইল জাস্ট ভোট ফর রিপাবলিকান হু ইজ গোনা লোয়ার মাই ট্যাক্সেস। রিপাবলিকান কিন্তু সবসময় আসলে ট্যাক্স লো করে। সো দিস এটা তো কি বলবো, যেমন গতবারের টার্ম যেটা ছিল 2016 থেকে 20-এর কথা বলা হয়, যে এই সময় হচ্ছে যে ধরনের ট্যাক্স করা হচ্ছে, তার ফলে ওয়েলদিদের যে ট্যাক্স পার্সেন্টেজ সেটা ট্যাক্স ব্রেক লোয়ার হয়েছে। হ্যাঁ, এটা ট্যাক্স কাট দিচ্ছে। অন্যদের হয়তো প্রপোর্শনেটলি কমছে। সেই তো বড় ডোনাল্ড ট্রাম্প, সেই তো হচ্ছে কি বড় বড় কর্পোরেট যারা ওকে টাকা দিয়েছে, তাদের হচ্ছে কি দিবে, কাট অফ দিবে, ট্যাক্স কাট অফ দিবে। অলরেডি এলন মাস্ক কত টাকা সেভ করেছে এটা নিয়ে রিপোর্ট হচ্ছে তো। হ্যাঁ, ফলে ওরা যে আসলে জনমানুষের দল তা কিন্তু না, ওরা যে পপুলার দল তা কিন্তু না, কিন্তু মানুষকে বুঝাইতে পেরেছে যে ওরা, এইটাই হচ্ছে কথা, যে মানুষ তো তার মানে এখানে কি মানুষকে দিন দিন আরো নাইভ হয়ে যাচ্ছে কিনা, মানুষকে সহজ সরল হয়ে যাচ্ছে কিনা, এটা ওরা করে ইজিলি ম্যানিপুলেট করা যাচ্ছে। এটা শুধু আমি আমেরিকার কথা বলতেছি, করার টেকনিক যেটা, সেটাকে আমরা সেটা গ্লোবালি হচ্ছে। কিন্তু ফিয়ার মঙ্গারিং মূলত হচ্ছে কি, মানুষ ফিয়ার মঙ্গারিং করা, মানুষকে হচ্ছে কি ভয় দেখানো কি হচ্ছে কি, এবং এটা হচ্ছে কি সোশ্যাল রিপ্লেসমেন্ট থিওরি বলে একটা থিওরি আছে, ওটার সাথে ফিয়ার মঙ্গারিং এর একটু সম্পর্ক আছে। ব্যাপারটা হচ্ছে যে বারবার ভয় দেখানো যে হচ্ছে সাদাদেরকে রিপ্লেস করবে, এতদিনের মধ্যে কালোরা পপুলেশন বাড়ায় ফেলবে, কালোরা জন্ম নিয়ন্ত্রণ করছে না, তাদের পপুলেশন এতদিনের মধ্যে বেড়ে যাবে, নাম্বার 1। নাম্বার 2, DEI ফ্রেমওয়ার্কের মধ্য দিয়ে সব জব ওদের হাতে চলে যাবে, ইমিগ্রেন্টদের হাতে চলে যাবে, বাদামিদের কাছে চলে যাবে।
এই ধরনের নানা ধরনের ভয় ভীতি দেখানোর মধ্য দিয়ে হচ্ছে কি সাদা বা মেজরিটি পপুলেশন বা ওয়ার্কিং ক্লাস পপুলেশনের মধ্যে এক ধরনের ভয় তৈরি করা। আহ, আরেকটা বড় ব্যাপার আমি যেটা মনে করি, তুমি যেটা বলছিলা যে কেন এই চেঞ্জটা হচ্ছে সারা ওয়ার্ল্ডের, এই মানুষগুলা কি নেই হচ্ছে কিনা কি হচ্ছে। আমার কাছে মনে হয় ইউরোপ এবং আমেরিকান সোসাইটির দিকে তাকালে একটা সিগনিফিকেন্ট চেঞ্জ আছে, ডিফারেন্স আছে। সেটা হচ্ছে তুমি দেখবা আমেরিকাতে ডেমোক্রেটিক পার্টি বা আমেরিকার এস্টাবলিশমেন্ট পলিটিক্স আমাদেরকে কি বুঝায়? বুঝাই হচ্ছে কি তুমি হাই স্কুল পাশ করার পর টাকা পয়সা খরচ করে তুমি ইউনিভার্সিটিতে যাবা, লোন নিয়ে তুমি আন্ডারগ্রেড কমপ্লিট করবা, এরপর তুমি হচ্ছে কি বাজারে যাবা, চাকরি করবা, তুমি তোমার মতো করে বাঁচবা। হুম। সেটা যদি করতে না পারে, মানুষ যে অল্টারনেটিভ ওয়েতেও একটা ভালো লাইফে যেতে পারে, মানে ইউনিভার্সিটি, যেহেতু এডুকেশন এক্সপেন্সিভ, সবাই তো আর এটা অ্যাফোর্ড করতে পারে না, হুম হুম হুম। ফলে তারা কিন্তু আলটিমেটলি ভালো লাইফস্টাইল পায় না। এবং ভালো লাইফস্টাইল না পাওয়ার কারণে আমরা কিন্তু সরকারের কাছে দোষ না দিয়ে এস্টাবলিশমেন্ট পলিটিক্স আমরা হচ্ছে কি ওই মানুষগুলাকেই দোষ দিই যে তুমি হায়ার এডুকেশন নাওনি, ফলে তোমার জীবন আজকে এরকম। কিন্তু তুমি দেখবা ইউরোপিয়ান দেশগুলোর মধ্যে, যেগুলো একটু সোশ্যালিস্ট দেশ বা ওয়েলফেয়ার দেশ, আমি সোশ্যালিস্ট হুম বলবো, হুম। এগুলো ওয়েলফেয়ার কান্ট্রি, সেখানে হচ্ছে কি ওরা ইউনিভার্সিটিতে যাক না যাক তারপরে মোটামুটি একটা ভালো মানের শিক্ষা ব্যবস্থা তারা পায়। তারা হচ্ছে কি মোটামুটি ভালো মানের একটা স্বাস্থ্য ব্যবস্থা তারা পায়, যেটা আমেরিকাতে আমরা পাই না। তারা তাদের ছেলে মেয়েদের জন্য হচ্ছে কি একটা সিকিউরিটির ব্যবস্থা থাকে, তাদের ওয়ার্কিং পরিবেশের মধ্যেও হচ্ছে কি জবে নানা ধরনের সুযোগ সুবিধা, ওয়েলফেয়ার পলিসিস গুলা থাকে। হুম হুম। তাদেরকে ম্যানিপুলেট করা যতটা না সহজ, তাদেরকে ভয় দেখানো যতটা না সহজ, এই দেশের ভালনারেবল পপুলেশনকে হচ্ছে কি ভয় দেখানো খুব বেশি সহজ। এবং এটা দীর্ঘদিনের এই এস্টাবলিশমেন্ট যে পলিটিক্স, আমেরিকাকে চাইলে পারতো না যে যুদ্ধ কম করে ওই টাকাটা ইনফ্রাস্ট্রাকচার বা এডুকেশনে, অবশ্যই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যেগুলা হচ্ছে কি বাইডেন কিছুটা শুরু করেছিল। বাইডেন যখন তোমার লোন ফরগিভনেস চালু করে এডুকেশনের জন্য, এটার রিয়াকশন আমেরিকাতে যে পরিমাণ দেখেছি আমি রাইট উইংস লোকেদের মধ্যে এবং রিপাবলিকান দল বা অন্যান্য রাইট উইংসদের মধ্যে, যে আমরা এত টাকা খরচ করেছি, এখন এসে কেন মানুষ ফ্রি চিকিৎসা পাবে। সো এটা আমার কাছে একটা বড় কনসার্ন ছিল। ফলে এই এই সোসাইটির, এটা আমেরিকান সোসাইটি খুবই কমপ্লিকেটেড একটা সোসাইটি। এখানে ফেসিস্ট আসাটাও আমাকে কোনোভাবে হচ্ছে কি আমার কাছে অসম্ভব মনে হয় না। আবার একই সাথে ফেসিস্ট সরকার পুরোপুরি ফেসিস্ট আচরণ করতে পারবে না, কারণ আমেরিকার ভেতরে ডেমোক্রেটিক ইনস্টিটিউশন গুলা এখনো শক্তিশালী। তো হুম হুম। এটাই এটাই মনে হয় আর কি। বুঝতে পারছি। I'm just gonna go back to the loan forgiveness. আমারও এটার ব্যাপারে একটা সেন্ট্রিস্ট আইডিয়া ছিল যে হলে গিয়ে লোন ফরগিভনেস, ধরেন হলে গিয়ে একটা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, সে এখন প্রায় 2 লাখ থেকে 2 লাখ, $2.5 লাখ নিয়ে লোন নিয়ে বের হচ্ছে। হুম তো লোন ফরগিভনেস বাইডেনও যেটা করেছে, ইট ডাজন্ট টার্গেট, তাদের হলে গিয়ে সবসময় তাদের একটা টেক্সচুয়াল প্রবলেম থাকে, তারা কখনো লটা ভালো করে দেখে না অথবা সিচুয়েশন অ্যানালাইসিস করে না। একটা ছেলে যে হলে গিয়ে ট্রায়াল রান দিছে এক সেমিস্টারের জন্য ট্রায়াল রান দিছে, সে কেন লোন ফরগিভনেস পাবে? ওই যে $2.5 লাখ নিয়ে যে বের হচ্ছে, হুম। তার তো হলে গিয়ে সে ওই যে মিডল ক্লাস ইনকামের লোক হয়ে গেল, তাকে হাই রেট অফ ট্যাক্স দিতে হচ্ছে, লোনও পে করতে হচ্ছে, তখন হলে গিয়ে তার একটা অটোমেটিকলি একটা লিবারেল থেকে একটা কনজারভেটিভ আইডিয়ার দিকে চলে যায়। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এটাই কারণ। এবার কলেজ গোয়িং স্টুডেন্টরা যারা ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়েছে, তাদের ইন্টারভিউস গুলো আমি দেখেছি। এখানে বড় একটা কনসার্ন হচ্ছে কি, মানে আমরা তো ধরে নিতাম যে কলেজ পাস গ্রাজুয়েটরা মূলত ডেমোক্রেটিকের দিকে যাবে, হুম আর হুম যারা ইউনিভার্সিটিতে পড়ে নাই তারা রিপাবলিকানের দিকে একটু মোর কনজারভেটিভ এলিনি। কিন্তু এবার তো ওটা ঘুরে গেছে। ঘুরে যাওয়ার মূল কারণ হচ্ছে কি, লোন নিয়ে বের হচ্ছে। 2 নাম্বার হচ্ছে ওদেরকে রিপাবলিকান পার্টি এটা বুঝাইতে পেরেছে যে ইমিগ্রেন্টরা এসে তোমাদের চাকরি নিয়ে নিচ্ছে। হুম ফলে হুম তুমি যত টাকা খরচ করে তুমি পাশ করে বের হচ্ছ না কেন, আলটিমেটলি তোমার জবটা ওখানে সিকিউর না। আমেরিকা ফার্স্ট পলিসির মধ্য দিয়ে ওরা এই কলেজ স্টুডেন্ট গুলাকে, পেনসিলভেনিয়াতে তোমার বহুবার ওরা গেছে কলেজ ক্যাম্পাসে ক্যাম্পাসে গিয়ে হুম গিয়ে, হুম। হচ্ছে কি চার্লি ক্রিক এবং বিবেক রামাসামি হচ্ছে কি তোমার কলেজের স্টুডেন্টদের সাথে
ডিবেট করেছে, এবং সেই ডিবেটের মধ্য দিয়ে তারা বোঝানোর চেষ্টা করেছে, সুইং স্টেট গুলোতে বারবার কলেজ ক্যাম্পাসে গিয়ে বোঝানোর চেষ্টা করেছে, তুমি যত ভালো ডিগ্রি নিয়ে বের হও না কেন, আনলেস আমেরিকা ফার্স্ট পলিসি এক্সিকিউটেড, আমার মতো তোমার মতো মির্জা শরীফের মতো ফরচুনের মতো লোকজন এসে চাকরিগুলা নিয়ে যাবে। এবং যে কারণে যথেষ্ট মেধাবী বুদ্ধিমান ছেলেপিলেরা হচ্ছে কি ডোনাল্ড ট্রাম্পের সাথে গেছে। ইন্টারেস্টিং। এবার হ্যাঁ দেখা গেছে অনেক এই ধরনের, যেমন ওই যে মেয়েদেরও উইমেনদের সম্ভবত একটা হোয়াইট উইমেনদের একটা বড় অংশ যেমন হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে ভোট দিয়েছে দেখা গেছে। তারপর ওই যে ইয়াং জেনারেশনের তো বললেন ছেলে মেয়ে দুই গ্রুপেরই হচ্ছে তারা ওই ভোটটা পাইছে। বেশ কিছু গ্রুপের মানে যে মেজর যারা ভোট ব্যাংক এদের বেশ কয়েকটা গ্রুপ হচ্ছে ওইদিকে গেছে, পুরাটাই ওদিকে গেছে। এবং উইমেনদের ওই ব্যাপারটা হচ্ছে কি আমার কাছে উইমেনদের গ্রুপদের মধ্যে আবার একটা ব্যাপার আছে যে পুলস বলছিল যে বয়স্ক মহিলা যে গ্রুপ মোর দ্যান 50s বা 60s যারা, তারা কামালা হ্যারিসকে ভোট দিবে এরকম বলছিল স্লেজারের পোলসে। কারণ ওনাদের কাছে সেই ট্রমা মানে রো ভার্সেস ওয়েড ইয়ের হওয়ার আগের যে ট্রমা, যে মানে অ্যাবর্শন নিয়ে যে ট্রমা, সেগুলোর কারণে ওনারা ওটা রিলেট করতে পারতো। কিন্তু এখনকার ইয়াং অনেক জেনারেশন সেটা ইয়াং রিলেট করতে পারে না। তারা বুঝতে পারে না হয়তো যে রিপ্রোডাক্টিভ হেলথ রাইট স্টেটের কাছে চলে গেলে, নিজের কাছে না থাকলে সেটা কিভাবে এফেক্ট করতে পারে। এটা ইয়াং জেনারেশন অনেকেই হয়তো, কিন্তু ব্যাপারটা সেরকম হয়নি। এবার সব পুলস ভুল ছিল মানে হ্যাঁ সে পোলস সবসময় মোটামুটি ভুল। মানে আমি যেটা লক্ষ্য করছি 2015 পর থেকেই যা ডেটা বা যেটা অবজার্ভ করি আমরা, ইউজুয়ালি আউটকাম ইজ ডিফারেন্ট। আর উইয়ার্ডলি এনাফ, আই মাইট বি রং অন দ্য ফিগার, প্রায় হাফ ফান্ডিং এর যে কমলা হ্যারিসের যে ক্যাম্পেইনের যে মানি ছিল প্রায় হাফ চলেছে লিগের অ্যাড আর ওই যে ডেটা অ্যানালিসিস অল দোজ আদার থিংস। মানে তারা আসলে ফিগার আউট করতে, ওই জন্যই দেখা যাচ্ছিল যে প্রত্যেকটা পোলে প্রত্যেকটা কিছুতেই হলিকে কমলা হ্যারিস জিতছে, মানে প্রি ইলেকশন ডেটাতে। বাট মানুষ অ্যাকচুয়ালি ভোট দেয় আবেগ দিয়ে, যা বোঝা যায়। আবেগ অনেকটা কাজ করে। মানুষ হচ্ছে খুব ইজিলি ম্যানিপুলেটেড হচ্ছে। ল্যাটিনোদেরকে নিয়ে যে পরিমাণ মানে ওদের লাস্ট সর্বশেষ মেডিসন স্কোয়ারে নিউ ইয়র্কের যে পরিমাণ ডিগ্রেটারি, যে পরিমাণ হ্যাঁ ল্যাটিন আমেরিকানদেরকে যেভাবে পুয়ের্তো তো ওদেরই স্টেট, তো ওদের ওই স্টেটকে যেমন হচ্ছে বলা হলো যে that's a garbage island floating on the ocean. Exactly, garbage. এবং আরো অন্যান্য যে এইভাবে এগুলা করা হয়েছে, এর পরেও যে এত ভোট পেয়েছে। আসলে আমি নিজেও ভেবেছি যে আমি যদি ভোটার হতাম, আমি কামালা হ্যারিসকে কোন ইস্যুতে কি ভেবে ভোট দিতাম। মানে আমি খুবই লিবারাল ডেমোক্রেটিক একটা মানুষ ইডিওলজিক্যালি, কিন্তু আমি চিন্তা করেছি যে কামালা হ্যারিসকে আমি কি দেখে ভোট দিব। আসলে ওর কোন স্ট্যান্স ক্লিয়ার না। অপরচুনিটি ইকোনমি নামে যে জিনিসটা আইডিয়াটা হাজির করলো মাত্র 1-2 মাস আগে ইলেকশনের, সেটাও ঠিক ভালোভাবে আর্টিকুলেট করতে পারেনি। আমি প্রথম বার যারা ব্যবসা করতে যাবে তাদেরকে 50,000 টাকা লোন দিব, সেটা উনি হাজির করেছে। যখন সবাই ক্রিটিসাইজ করেছে ওনার কোনো প্ল্যান নাই, তখন উনি একটা লামসাম একটা কিছু এনে হাজির করলো। এরপর যুদ্ধগুলা থামাইতে পারলো না, পুরা মানে ইসরায়েল প্যালেস্টাইন ইস্যুতে যুদ্ধ থামাইতে পারলো না। একবার মুসলমানদের কাছে গিয়ে বলে থামাবো, আবার আরেকবার গিয়ে বলে যে হচ্ছে কি ইসরায়েলের পক্ষে। ফলে ওনার কোনো স্ট্যান্স, ওনার কোনো ক্লিয়ার না। ওনার অভিজ্ঞতাও খুব ভালো না। উনি ইমিগ্রেশন যে ডিপার্টমেন্ট উনি কাজ করতেন সেটাও উনি সামলাইতে পারেন নাই। মানে একটা কিছু তো লাগবে, শুধুমাত্র রিপ্রোডাক্টিভ রাইটস, মানে আমাকে ভোট দিলে রিপ্রোডাক্টিভ রাইটস রক্ষা হবে, ওনাকে ভোট দিলে রিপ্রোডাক্টিভ রাইট চলে যাবে এবং ফেসিস্ট ঝেঁকে বসবে। এই দুইটা আর্গুমেন্টের ভিত্তিতে তো আমি কাউকে ভোট দিতে পারি না। ফলে আমার কাছে মনে হয় আমি বোধহয় শেষ দিন পর্যন্ত আনডিসাইডেড ভোটার থেকে যেতাম। হয়তো আই উড এন্ড আপ নট গোয়িং টু দ্য ভোট সেন্টার এন্ড নট কাস্টিং মাই ব্যালটস। মানে লিটারেলি এটাই হচ্ছে কি অবস্থা। তো যারা গেছে, যারা তাদের আমেরিকা ফার্স্ট পলিসি
কারণেই বোধহয় গেছে, এবং আমেরিকা ফার্স্ট পলিসির চিন্তা করে যে বললাম রেসিজমের আইডেন্টিটি পলিটিক্স এবার একদম বাদ, ফলে হচ্ছে হুম কি হুম হুম তারা ভেবেছে যে দেখা যাক, এটা আমাদের লাস্ট অপশন যদি কোনো চেঞ্জ আমরা পাই। কারণ হ্যাঁ আমি আমি হ্যাঁ সরি বলেন এটা বলে তারপরে শেষ বলছি। করি আমি লাস্ট। আমি মিশিগানের যারা মুসলমান ভোটার যারা ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়েছে তাদের সাথে আমি কথা বলেছি, এবং আমি মেহেদী হাসানের ইন্টারভিউ গুলো দেখেছিলাম, উনি একজন ইমামের সাথে উনি ইন্টারভিউ করেছেন। হুম হুম ওই ইমাম বলেছে ওই ডিয়ারবন এলাকায় কিন্তু হচ্ছে কি প্রচুর ভোট, এবং এগুলো সবগুলা মোর দেন 90% ভোট কিন্তু যায় ডেমোক্রেটিক পার্টির কাছে। হুম এবার হুম। সেখানে হচ্ছে কি মানে ডেমোক্রেটিক পার্টি জিল স্টেনের চেয়েও কম একটু ভোট কম পেয়েছে, পাইছে। মাত্র 9% ভোট পেয়েছে। তো ওই ইমামের বক্তব্য ছিল যে আমি জানি উনি কোনো ফেরেশতা না ডোনাল্ড ট্রাম্প, কিন্তু ওই মানুষটা আমাদের এখানে এসছে, আমাদের সাথে কথা বলেছে, আমাদের কথাটা শুনেছে। পরবর্তীতে উনি কি করবেন না করবেন আমি জানি না। কামালা হারিস তো আমাদের কাছে আসেনও নাই, আমাদের সাথে কথাও বলে নাই, আমাদের কথা শুনেনও নাই। তো ফলে আমি যদি ধরেও নিই যে উনি এক্সিকিউট হুম করবেন না, কিন্তু আমরা তো ওনার কাছে যেতে পারবো, বলতে পারবো ইলেকশনের হুম পর হুম। যে আপনি তো আমাদেরকে এখন ঠকাচ্ছেন। যেমন অলরেডি কালকে এই এই তুমি যে প্রসঙ্গটা দিয়ে শেষ করলা, এটা নিয়ে আমি খবর একটা নিউজ দেখলাম যে সাম মুসলিমস আর ওয়ারিড এন্ড দে আর সেইং হি হ্যাজ প্লেড উইথ আস, এই ধরনের কথাবার্তা অলরেডি শুরু হয়ে গেছে। এক্স্যাক্টলি, এটা তো হওয়ারই ছিল। আমি আহমেদ এটার কি ব্যাপারে দেখছেন একটা এই কথা নিউজটা? বলি যে আমি আমি ক্লিয়ারলি একটা কথা বলি যে হলে গিয়ে পিপল ডোন্ট রিড, মানে পিপল ডোন্ট লাইক টু রিড, পিপল ডোন্ট লাইক টু রিসার্চ। হলে গিয়ে অনেক সময় দেখা যায় যে মেজর ডিসিশন নিয়ে যাচ্ছে যে পাশের বাড়ির লোককে ভোট দিতেছে, আমি দিব, এক্স্যাক্টলি আমার এক্স্যাক্টলি। বন্ধু দিতেছে এটার জন্য। তো সব লেস স্টার্ট দ্য রিসার্চ ফ্রম, এই যে আপনি যে হলে গিয়ে আপনি যদি ডোনার যদি কম্পেয়ার করেন দুইটা সাইডের, দেখা গেছে যে অনেক টেক ইন্ডাস্ট্রি ডোনেটেড টু ক্যামেলা হ্যারিস কম্পেয়ার টু ট্রাম্পের গুলো হলে গিয়ে যে ইস্টাবলিশমেন্ট, ওই যে আগেও যারা ডোনেট করতেছিল মানে একদম কনজারভেটিভ ইস্টাবলিশমেন্ট, তারা হলে গিয়ে ডোনেট করছে। and one of the major donors, although they're dead, both of them died, ওই যে এমজিএম ক্যাসিনো আছে না, অ্যাডেলসন, হুম হুম। অ্যাডেলসন ফ্যামিলি বলে, দুইজনে কিন্তু ইয়াও তো passed away, এলন but মাস্কও তো যেমন হচ্ছে বড় ডোনার ছিল। হ্যাঁ, অ্যারন মাস্ক বড় ডোনার হ্যাঁ, ছিল। বাট 150 মিলিয়ন দিয়েছে কিন্তু অ্যাডেলসন, হুম হুম হুম। এলন মাস্কের থেকে বেশি টাকা দিয়েছে ওরা। তো ওই ওনার ওয়াইফ হলে গিয়ে অনেক মানে ফুল এই মধ্যপ্রাচ্য সাপোর্টের অন্য সাইডের ইয়াটার। তো মুসলমানরা যদি মনেও করে থাকে যে আমি একে ভোট দিয়েছি কনফ্লিক্ট ইয়ে করবে, বাট হ্যাভ এ লুক এট দ্য ডোনার্স লিস্টে দেখো যে কারা আসলে ডোনেট এক্স্যাক্টলি। করতেছে। তোমার তোমার ভোটটা তাকে পজিশনে দিচ্ছে, বাট ডোনেশনটা মেক শিওর দ্যাট দিস গাই উইল ওয়ার্ক ফর মি। হুম হুম মানে আমাকে আমাকে ধরেন মির্জা ভাই আমাকে ভোট দিল, ওনার ভোট পেয়ে আমি পজিশন পর্যন্ত আসতে পারলাম, আর আমাকে ফরচুন ভাই হলে গিয়ে দিয়েছেন ডোনেশন বুঝছে। ডোনেশন, আই উইল ওয়ার্ক ফর হিম। হুম তো এগুলো অনেক কিছু মানুষের আবেগে কাজ করে। তো বাট আমি এট দ্য এন্ড অফ দ্য ডে আমার কাছে রিপাবলিকান বা ট্রাম্পকে কেন ভালো লাগে, অ্যাটলিস্ট হি টকস আ লট, সে সিক্রেট রাখতে পারে না, সে ক্রেডিট নেওয়ার চেষ্টা করে। কারণ এটা বলবো যে সে যেমন আর্মি লাস্ট টাইম বর্ডারে পাঠিয়ে দিল, আর্মি এত ইনফ্লাক্স হচ্ছে বর্ডারে ওয়াল বানাবে, আর্মি পাঠিয়ে দিছে। সে কিন্তু ভেরি ভোকাল অ্যাবাউট ইট, আর একদম ধুয়ে দিতেছিল তাকে মিনিস্ট্রি মিডিয়া। বাট এরপরে গিয়ে দেখা গেছে যে বাইডেনও কিন্তু আর্মি পাঠাইছে, বাট হি ওয়াজ নট কভার্ড। বাইডেনও কিন্তু ওয়ালে প্রায় 600 মিলিয়ন স্পেন্ড করছে, এটা কিন্তু কভার হয়নি। হুম তারপরে এরকম অনেক কিছুই কভার হয়নি। যেমন টিকটকেরটা নিয়ে যখন আপনি যেটা আগে একটা কোশ্চেন করেছিলেন মির্জা ভাই, যে ফ্রিডম অফ স্পিচ কি এফেক্টেড হবে নাকি। তো 2020 সালে টিকটক এর নিয়ে একটা প্ল্যান করা হয়েছিল ট্রাম্প, যে টিকটক শুড বি সোল্ড টু মাইক্রোসফট আর আমেরিকান কোম্পানিতে। তো সেম অ্যাটেম্প্ট কিন্তু ডেমোক্রেটরা নিয়েছে, অ্যান্ড লাস্ট উইক কানাডার লিবারাল গভর্নমেন্ট passed a new law that টিকটককে আলটিমেটাম দেওয়া হয়েছে যে কানাডিয়ান কোম্পানির কাছে সেল করা। তো আমার কাছে মনে হয় যে ফ্রিডম অফ স্পিচ যেটা বলি মানে ইট উইল রিমেইন আনএফেক্টেড। দের ইজ আ রিজন ওয়াই টেক ইন্ডাস্ট্রি সোশ্যাল মিডিয়া কোম্পানিজ ইনভেস্টেড অন কামালা হ্যারিস। কারণ সেকশন 230 একটা যেটা আছে, যে আমি যদি ফেসবুকে কোনো পোস্ট দেই, ফেসবুককে সু করা যাবে না, হুম হুম। আমাকে সু করতে পারবেন বাট ফেসবুকে, সো এটা হলে ইজ প্রোটেক্টেড বাই সেকশন 230।
তো ট্রাম্প এটা সবসময় এটা ফেলে দেওয়ার কথা বলছে। তো এই জন্য আবার সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলো ইনভেস্ট করেছে। তো একটা মানে কম্পারিজন বলবো, ইলেকশন বলবো, যেহেতু উই আর টকিং অ্যাবাউট ডেমোক্রেসি। আমি দেখেছি যে হলে গিয়ে যে ফার্স্ট অফ অল আমার একটা অনেক কনফিউশন ছিল আনটিল আই স্টাডিড দ্যাট, যে ইউকে তে এত ইলেকশন হয় না কেন? মানে একের পর এক বরিস জনসন আসতেছে, ঋষি সুনাক আসলো, ফাইনালি এখন কেরি স্ট্রেমার আসছে, বাট ইলেকশন হয় না কেন? তো অনেক সময় দেখা যায় যে কিছু কিছু গণতন্ত্র বা গভর্নমেন্ট সিস্টেম এমনি ফর্ম করা যে দে ক্যান অ্যাকচুয়ালি বাইপাস দ্য ইলেকশন। মানে আলটিমেটলি ইউকের যেটা দিয়ে আমি 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 যেটা আন্ডারস্ট্যান্ডিং হলো যে you're electing someone, they can actually keep on switching places, like ট্রাম্প এখন আসলো। ও আচ্ছা, আরেকটা উইয়ার্ড, এটা একটু ইন্টারাপ্ট করি। কিছু ডেমোক্রেট আবার আবদার করতেছে যে কামালা হ্যারিস wanted to be a president, so Biden should step down for the next 2 না, months। এটা এটা দেখছি, কিন্তু এটা আমার বিগ কাছে কোনো ইয়ে হয় না, এটা মনে হয় একজন বা দুইজন কেউ টুইট করছে, এটা কোনো একজন নিউজ বা হয় না দুজন এটা। বলেছে, ওটা বলেছে ওই জায়গা থেকে যে হচ্ছে কি আমেরিকার মানে যারা এটা এক্সট্রিমিস্ট, এটা এখানে একটা ব্যাপার বুঝতে হবে। আমি বলি, আমার মনে হয় ডেমোক্রেটিক পার্টির বড় পরাজয়ের পেছনে একটা বড় কারণ হচ্ছে কি ডেমোক্রেটিক পার্টির ভিতর এক্সট্রিম লিবারেল যে গ্রুপটা আছে, সেই গ্রুপটা যারা যারা মানে কি বলবো, এটাকে কিভাবে পলিটিক্যালি কারেক্টলি ব্যাখ্যা করা যায়? ব্যাপারটা হচ্ছে আপনি ওয়ার্ডটা ইউজ করতে যারা পারেন, দুনিয়ার সবকিছুকে হচ্ছে কি ওই জায়গায় পাওয়ার, রেসিজম, হ্যাঁ, ওই জায়গায় নিয়ে যায়, সব ঘটনাকে একেবারে ডিটারমিনিস্টিক একটা আইডিয়া থেকে জিনিসগুলাকে, ওটা একটা বড় কারণ। কিন্তু অধিকাংশ ডেমোক্রেটিক পার্টি তো এরকম না। মানে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে ট্রান্সজেন্ডার ইস্যুটা কতটুক আগাবে বা আমি কতটুকু, আমি কি 18 বছরের কম বয়সে, এটা একটা মিথ্যা প্রোপাগান্ডা যদিও, যে ওরা যেটা বুঝাতে চাইছে যে মাইনর স্কুল চিলড্রেনরা যদি নিজেদের ডিসিশন নিয়ে জেন্ডার মানে সেক্স সার্জারি করতে চায়, আমি কি সমর্থন করবো কিনা? আমি খুবই লিবারেল একটা মানুষ, লিবারেল ডেমোক্রেটিক, আমি এটা সমর্থন করব না, মানে আমি এটা সমর্থন করব না। কিন্তু ডেমোক্রেটদের ভেতর একটা খুব ছোট্ট অংশ আছে যারা হচ্ছে কি এই এক্সট্রিম লিবারেল জায়গাটাতে আছে, এবং ওটাকে পিক করেই হচ্ছে কি রিপাবলিকানরা এবারের পুরো ইলেকশনের ক্যাম্পেইনে হচ্ছে ওটা ইউজ করতে পেরেছে। তো ওই জায়গা থেকে এই এক্সট্রিম গ্রুপটা বলছিল যে যেহেতু এই ইলেকশনে হারার পেছনে, যেটা আমরা কেউ আসলে একমত না, ওরা বলতে চাচ্ছে যে এই ইলেকশনে কামালা হ্যারিস হারার কারণ হচ্ছে রেসিজম, সেক্সিজম এবং হচ্ছে কি ট্রান্সফোবিয়া, এই জিনিসগুলা। ফলে আমেরিকার ইতিহাসে প্রথমবারের মতো একটা নারী প্রেসিডেন্ট তৈরি করে দিয়ে যাব, মানে একটা এক্সাম্পল তৈরি করে দিয়ে যাক, এটাও এক ধরনের খুবই এক্সট্রিমিস্ট একটা চিন্তা ভাবনা, বাট আমার মনে হয় না এটা এক্সিকিউটেড হবে। মানে বাংলাদেশের ইসলামী দল যেগুলো আছে তাদের মধ্যেও যদি হুট করে কট্টর একটা ইসলামী কালকে এসে খেলাফাতে বসে, ব্যাপারটা অনেকটা ওরকম আর কি। এটা তো দেখছি আমরা, মানে আমরাও অনেকজন এগুলোর জন্য আরেকটা জিনিস এটা চ্যালেঞ্জিং হয়ে যেতে পারে যে দেখেন ট্রাম্প যে সরকারে আসছে, ট্রাম্প হলে গিয়ে যেটা দিস ইজ লাইক ক্লোজিং টুয়ার্ডস, যেটা চ্যালেঞ্জিং হতে পারে বাংলাদেশে, যে ট্রাম্পের সাথে খুব সম্ভবত শেখ হাসিনার যেটা বলবো না, আওয়ামী লীগের প্রবাবলি লবিস্ট আছে, শক্তিশালী লবিস্ট আছে। ওকে, তো তারা অ্যাকচুয়ালি ওয়াশিংটনে কাজ করে। সো ট্রাম্পের সাথে যে কামালা হ্যারিস বা বাইডেন গভর্নমেন্টের যদি কথা বলি, ব্লিংকেন টিংকেন, দে হ্যাভ প্রোভাইডেড ওয়ার্নিংস আফটার ওয়ার্নিংস ফর ফেয়ার ইলেকশন আওয়ামী লীগ সরকারকে। তো আওয়ামী লীগ সরকারকে যেহেতু পতন হয়েছে, there was no possibility of them coming back, or at least with the western support ছিল না। বাট যদি ট্রাম্প আসে, ট্রাম্পের দিওয়ালি উইশ ছিল বাংলাদেশকে নিয়ে। সে যে দিওয়ালি উইশ করেছে না ইন্ডিয়ান হিন্দু 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 আমেরিকানদেরকে নিয়ে, সে বলছে যে বাংলাদেশে নাকি প্রসিকিউট করা হয়, এগুলো করা হয়, তারপরে দিওয়ালি উইশ করছে। সো দিস আর কনসার্নিং থিংস। যদি বাংলাদেশ যদি ওইভাবে যদি আইসা পড়ে, তাহলে আমাদের খুবই মানে ইলেকশনে ওইভাবে ট্রাম্প আসার পরে এফেক্টেড হইতে পারি। সো দিস ইজ সামথিং টু আমার কাছে মনে হয় একটা দ্রুত নির্বাচন দেওয়ার জন্য হয়তো একটা চাপ তৈরি করবে। কিন্তু আমি আবার আরেকটি যদি আমি দেখি
যে আমরা তো দেখি যে ইউজুয়ালি আমেরিকার মতো রাষ্ট্রের যে গ্লোবাল পলিসি অনেক ক্ষেত্রেই হচ্ছে মেজর কান্ট্রি ছাড়া, যেমন ইসরায়েল বলো, ইউক্রেন বলো, এই হ্যাঁ, ধরনের ছাড়া বাকিগুলা হচ্ছে মনে হয় একটা চলমান প্রক্রিয়া। চলমান, হ্যাঁ, যে সেটা আমার মনে হয় বাংলাদেশ ইজ নট আ বিগ, কি বলে, একটা বড় কোনো বিষয়ে এই যে ট্রাম্পের নেটওয়ার্কে বা ইন্টারেস্টেড রাডারে আমি, হ্যাঁ। এরকম যে উনি একেবারে অ্যাক্টিভলি ইন্টারেস্ট হয়ে উনি বাংলাদেশে ইয়ে করার চেষ্টা করবেন, আমার কাছে আমি সেটা না দেখি না, না। ওই যে আমি যেটা বললাম যে there's possibility of hiring lobbyist, মানে হুম। ট্রাম্প পর্যন্ত যাওয়ার জন্য। কারণ এবারের don't forget, ইলেকশনে they উনি have the করেছে money. অলরেডি, এবারের ইলেকশনে হচ্ছে হ্যাঁ, কি আওয়ামী লীগ টাকা পয়সা দিয়ে লবিস্ট দিছে, নিয়োগ ডোনেট করছে, হ্যাঁ। হুম হুম অলরেডি হুম হুম। বিভিন্ন জায়গায় এসছে, আমরা দেখেছি বিভিন্ন হুম জায়গায়। হুম। তো কারণ এগুলো যেহেতু আপনি যদি আমাদের analysis করেন, ওই যে প্রিন্স জয় যেখানে সম্ভবত থাকে, কোন একটা লবি ফার্মকে প্রায় $2.5 কোটি দিছে বা এরকম হ্যাঁ, কিছু একটা, $2.5 লক্ষ এরকম কিছু একটা আসছে। তো ওই যে তুমি যেটা টুইটের কথা বললা, তো ধারণা অনেকের যে হচ্ছে, আমার নিজেরও তাই মনে হয় যে এটা সম্ভব, হুম, হুম, যে ওই যে আমরা টুইটটা হয়তো সেই লবি করার ফলশ্রুতিতে দেখছি যে সেটাই। আপনি ডোনেশন যেগুলো ডোনেশনের কারণে। 15-20 লাখ কোটি টাকার কথা বলেন, সেগুলো কিন্তু অলরেডি ডলারেই কনভার্ট করা, আর হুম হুম সেগুলো হুম। কিন্তু বাংলাদেশ ব্যাংকে নাই। তো এগুলো মাথায় রাখতে হবে, there's gonna be a whole misinformation। আর পোলাপাইন যদি 1.5 ঘন্টা জ্যামে থেকে বিএনপি কে ভোট দেওয়ার কথা হচ্ছে ভুলে যাইতে পারে, তাহলে ফেসবুক পোস্ট দেখলে তো অফকোর্স না পসিবল, আওয়ামী তাই লীগ, না? আমার কাছে যেটা মনে হয়, এটা শিওর না আমি, কিন্তু আমার অনুমান, আমার কাছে মনে হয় যে এই ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার মধ্য দিয়ে বাংলাদেশের, যেটা বললো মির্জা, খুব অনেক পরিবর্তন আসবে না, কিন্তু কিছু পরিবর্তন কিছু যদি হয়তো আসে, ইয়ে থাকতে পারে। সেটার একটা হবে যে তাড়াতাড়ি একটা ইলেকশন দেওয়ার জন্য চাপ তৈরি করতে পারে, যে হচ্ছে যেন ইউনূস সরকার বেশি দিন না থাকে, একটা তাড়াতাড়ি একটা ইলেকশন দিক, নাম্বার ওয়ান। নাম্বার টু, হয়তো ওরা চেষ্টা করবে আওয়ামী লীগ, সেই ইলেকশনের মধ্যে আওয়ামী লীগ কোনো না কোনো ভাবে যেন আহ থাকতে পারে, মানে হুম হুম আওয়ামী হুম লীগ তো এখনো নিষিদ্ধ হয় না, আওয়ামী লীগ রাজনৈতিক দলটা তো এখনো আছে। হুম তো হুম। সেটা 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 যেই হোক না কেন, মানে সেটা শেখ হাসিনা না হলেও আওয়ামী লীগকে অ্যাটলিস্ট আহ কোনো না কোনো ভাবে গুছিয়ে টুছিয়ে হচ্ছে কি হয়তো ইলেকশনে আহ এইখানে আমরা যদিও শেষ দিকে চলে আসছি, কিন্তু ছোট করে যদি ইয়ে করি যে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে কিছু কথাবার্তা হচ্ছে, সেটাকে আবার বিএনপি অপোজ করতেছে, এরকম কথা হচ্ছে। রিজভী, যেমন রুহুল কবির রিজভী বললেন যে তাদেরকে, ছাত্রলীগকে নিষিদ্ধ করা ঠিক হয় নাই। আবার গতকালকে বা পরশুদিন একটা খবর বেরিয়েছে, জামাতের আমিরের বক্তব্য, উনি বলতেছেন যে আপনারা বেশি ফ্যাসিজম বলেন, এটা আমার কাছে অত বেশি পছন্দ হয় না, যেটা তো আমরাই। তো এত বেশি ফ্যাসিস্ট শব্দ ব্যবহার না করাই ভালো। তো এইটাও যে একটা মনে হচ্ছে যে আওয়ামী লীগকে একটা সফট করার প্রক্রিয়া তো দেশের ভেতরেই অলরেডি শুরু হয়ে গেছে। আমরা দেখতেছি যে আওয়ামী লীগের ব্যাপারে একটা সফট মনোভাব, একটা নরম সুর, একটা ওইরকম মনে হচ্ছে যে শুরু হয়ে গেছে অলরেডি, তাই না? তো ইটস তোমাদের ট্রু। কাছে কি মনে হয়? এখন দেখেন, তুলসী গাবার্ড ওয়াজ আ ডেমোক্র্যাট, তারপরে সে রিপাবলিকান হইলো, এখন তাকে মনে হয় পজিশনও দেওয়া হয়েছে, শি ইজ সে ডিরেক্টর অফ ডিফেন্স। ন্যাশনাল ইন্টেলিজেন্স। হ্যাঁ। আর আজকে একটু আগে ডেবি ওয়াশারম্যান শোলস আছে না, ওই যে ডিএনসির হেড ছিল, সে এখন বলতেছে সে নাকি তুলসী গাবার্ড নাকি রাশিয়ার এজেন্ট। মানে এইটা নিয়ে এরকম ন্যারেটিভ ওকে নিয়ে থাকবেই। এই ন্যারেটিভ আরো অনেকদিন আগে থেকে প্রচলিত, হ্যাঁ, 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 আমি বলতেছি এগুলো অনেক কিছু ফ্যাক্ট বেসড হইতে পারে, ইয়াও হইতে পারে, বাট দে আর গোনা থ্রো ইট ব্যাক। আমি ইন জেনারেল আমি বলতেছি, দিস ইজ 15 বছরের একটা অথরিটেরিয়ান গভর্নমেন্ট ছিল। ইটস হার্ড টু গেট রিড অফ দেম, সো হুম, ব্যানিং দেম উইল নট ডু এনিথিং। exactly. বুঝছেন? কারণ আমি এই যে জাতীয় নাগরিক কমিটি যে ঘোষণা করেছে, ওইখানে অনেকজনকেই দেখা যায় যে তাদের প্যারেন্টস বা তাদের ইয়াদের আওয়ামী লীগের সাথে অ্যাফিলিয়েশন ছিল, আছে হুম, বা থাকতে হুম। পারে। মানে তাদের বুঝছেন? যে তারা পরিচিতি অনেক, বা তাদের যে পারিবারিক হ্যাঁ ইয়া, হ্যাঁ সেটা হ্যাঁ, ওই আওয়ামী লীগকে কেন্দ্র মানে করেই করে উঠছে হয়তো। হ্যাঁ, ওই যে একজন ফেসবুকে কাজ করে, তার বাবার সাথে একটু অনেক ইয়ে আছে, কানেকশন আছে। জাস্ট একটা নর্মাল গুগল সার্চ দিয়ে আপনি খুঁজে পাবেন। তো ইউ ক্যানট গেট রিড অফ আওয়ামী লীগ। এবং তার চেয়ে বড় কথা, বাংলাদেশে যদি আসলে গণতন্ত্র চালু করতে চান, মানে আমরা তো আসলে 24 সালের যে বিপ্লব, সেটা তো গণতন্ত্রের জন্য সংগ্রাম না? তো সে জায়গা থেকে যদি আমরা বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে চাই, আহ বাংলাদেশে তো আওয়ামী লীগের বিশাল জনসমর্থন, একটা বড় রাজনৈতিক দলকে বাদ দিয়ে কি বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা সম্ভব? মানে এটা তো একটা, এখানে যে যে ইয়াটা প্রচলিত, আমি তার ওটার সাথে আইডিয়া একমত, যেটা অনেকে বলার চেষ্টা করেন যে যারা
এই ধরনের ক্ষমতার অপব্যবহার, ঘুষ বলো, দুর্নীতি বলো, খুন খারাপি বলো, ইভেন জুলাই বিপ্লবে যারা নেতৃত্ব দিচ্ছে মারামারির ব্যাপারে, তাদেরকে তুমি মাইনাস আউট করে মাইনাস আউট বলতে হচ্ছে তারা অটোমেটিক দেশের সাংবিধানিক বা আইন কানুনের প্রক্রিয়াতে অটোমেটিক বাদ হয়ে যাবে। হ্যাঁ, তারপরে যে দল আছে তারা ঠিক আছে বিচার তুমি করো। করতে পারবে, নাম্বার ওয়ান হুম, তাদেরকে বিচার করতে পারবে। দুর্নীতির অভিযোগ যাদের আছে তাদেরকে হচ্ছে কি ইলেকশন করতে না দেওয়ার জন্য তাদেরকে হচ্ছে কি ওইভাবে আইন করে তারা যেন এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোনোভাবে যেন তারা ইনভলভ হতে না পারে। বিগত সরকারের মন্ত্রীরা, এমপিরা যারা ছিল তারা কোনোভাবে যেন একজনও যেন হচ্ছে কি সামনে যদি কোনো ইলেকশন হয় সেখানে তারা অংশগ্রহণ করতে না পারে, গত 15 বছরে যারা ফেসিস গভর্নমেন্ট। কিন্তু রাজনৈতিক দলটাকে সংস্কার করে আবার নতুন করে তাদের মতো চলতে তাদের মতো রাজনীতি করতে দিতে হবে। নাম বদলায় হইলেও আসবে, নাম বদলায় হইলেও তারাই আসবে। বলছে যে যারা আগে এই ধরনের মন্ত্রী এমপি ছিল না, যারা দুর্নীতি করেনি, যারা সরকারের কাছে ছিল না, ফেসিজমের মানে সরাসরি একদম হাসান মাহমুদ বা এই টাইপের লোক না, ওবায়দুল কাদের না, নন ফেস না, তাদেরকে বাদ দিয়ে তাদেরকে সিস্টেমেটিক্যালি সরিয়ে দিয়ে নতুন করে একটা সংস্কার করে, আওয়ামী লীগের ভেতরে একটা সংস্কার করে তাদেরকে ডেমোক্রেটিক এই প্রসেসের মধ্যে আমার মনে হয়